হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তো এর আগের যে ক্লাসটা দিয়েছিলেন আমাদের মধুসূদন স্যার, তো যাই হোক ঠান্ডার কারণে আমি একটু অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমি স্যারকে বললাম যে তুমি এই ক্লাসটা দিয়ে দাও। তো আশা করি তোমরা ভাত গল্পের সেই সাজেশানটা তোমরা পেয়েছো। তো এই প্রসঙ্গে একটু কথা বলে নিই আমি, যে তোমাদের তিনটে গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত আর ভারতবর্ষ। তো এর আগের বার অর্থাৎ 23-এ তোমার বড় প্রশ্ন এসেছিল সেখানে, যে ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচাই থেকে। তো সেখানে ভাত গল্প থেকে বড় প্রশ্ন আসেনি। সেই ভিত্তিতেই আমরা ধরে নিচ্ছি এই বছর অর্থাৎ 2024-এ যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্যে ভাত গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি কি করেছি, এই একটা গল্পের উপর যদি তোমরা প্রশ্নগুলো ঠিকঠাকভাবে পড়ো তাহলে আশা করছি যে এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবং পরবর্তীতে আমি ভারতবর্ষ গল্পের উপরেও আমি কিছু প্রশ্ন একটা ভিডিওতে দিয়ে দেব। কারণ অনেক সময় কি হয়, বাই চান্স কোনো কারণে যদি না পড়ে, তা আশা করছি যে আমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ভাত গল্পটা পড়ে গেলেই তোমরা পেয়ে যাবে প্রশ্ন। এবং সেখানে স্যার প্রত্যেকটা প্রশ্নকে অর দিয়ে দিয়েছে, তোমরা আগে প্রশ্ন বুঝবে তারপর উত্তর করবে। কারণ ভাত গল্পটা যেহেতু বড়, যে একটা দুটো প্রশ্ন বলে দিলাম, এই একটা দুটো প্রশ্ন পড়ে চলে গেলাম, সেটা বড় কথা নয়। সেখানে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না। তোমাকে আগে প্রশ্নের প্যাটার্ন এবং থিমটা বুঝতে হবে, যে কোন বিষয় থেকে কোন জায়গা থেকে আমাকে প্রশ্ন করছে বা কী করছে। যেমন সেখানে উৎসব যখন বড় বাড়িতে আসছে, হ্যাঁ, তার একটা পরিচয়, উৎসবের যে তোমার যে মাতলা নদীতে তার সমস্ত কিছু ভেসে গেল তার একটা অংশ, এবং উৎসবের যে পরিণতি কি হলো, সেইভাবেই কিন্তু সাজেশনটা সেখানে দেওয়া হয়েছে। সেই অংশটা তোমরা একটু দেখে নেবে, স্যার যেভাবে বলেছেন ভিডিওটা সেইভাবে তোমরা দেখে নেবে। তাহলে এই গেল ভাত গল্পের সেই ভিডিওটার উপরে, যা হোক আমি একটু কিছু বললাম। তো যা হোক আজকে আমরা আলোচনা করব ভাষাতত্ত্ব থেকে। দেখো যে আমাদের যে ভাষাতত্ত্ব থেকে এর আগে তোমাদেরকে 3টে অধ্যায়ের উপরে আমি শর্ট প্রশ্নের সাজেশন দিয়েছিলাম। তো আজকে আর দুটো যে আমাদের অধ্যায় বাকি ছিল, একটা রূপতত্ত্ব আর একটা হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে এই রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই দুটোর উপরে সাজেশন আজকে আমি দিচ্ছি। আচ্ছা দেখো, রূপতত্ত্বর অধ্যায়টা দেখো, যে শর্ট প্রশ্ন যেগুলো দিয়েছি এই প্রশ্নগুলো করলেই এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তো দেখো ছোট প্রশ্নর ক্ষেত্রে প্রথম অধ্যায় যেটা আমাদের আজকের আলোচনার যে প্রথম অধ্যায়, কারণ তোমাদের আরও বলছি যে দুটো অধ্যায় বাকি ছিল, একটা রূপতত্ত্ব বাকি ছিল আর একটা হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে রূপতত্ত্বর যে অধ্যায়টা আছে এখানে আমি 9খানা প্রশ্ন আমি রেখেছি সিরিয়াল, হয়তো প্রশ্নগুলো আরও অনেকটা বেশি হবে তোমাদের। প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর, রূপ ও দল কি, স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে। যেমন দল আমরা জানি, যখন ছন্দ যখন করতে হয় তখন আমরা একটা কথা প্রায় শুনতাম যে রুদ্ধ দল এবং মুক্ত দল, সেটাকেই আমরা দল বলছি। যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একযোগে আমরা যতটুকু ধ্বনি উচ্চারণ করি সেই ধ্বনির ক্ষুদ্রতম অংশকে দল বলি। কি বললাম, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একযোগে আমরা যতটুকু ধ্বনি উচ্চারণ করি সেই ধ্বনির ক্ষুদ্রতম অংশকে আমরা দল বলি। যে তোমার রুদ্ধ দল এবং মুক্ত দল সেই ব্যাপারটাই। তো এখানে শুধু রূপ ও দলটা জেনে নেবে কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে। কারণ এবারের জন্য দেখবা যে বড় প্রশ্নতেও যে রূপমূলের প্রশ্নটা সাজেশনে দেওয়া আছে ভাষাতত্ত্ব থেকে, সেখান থেকে স্বাধীন এবং পরাধীন রূপমূল কি বা কাকে বলে জেনে নেবে। অনেক সময় দিয়ে দেয় যে স্বাধীন রূপমূলের উদাহরণ দাও, পরাধীন রূপমূলের উদাহরণ দাও, বা এরকম দিল, একটা উদাহরণ দিয়ে দিল যে মানুষ মানুষকে, কোনটা স্বাধীন কোনটা পরাধীন রূপমূল, এরকমভাবে প্রশ্ন দেয়। তাহলে স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, প্রকৃতি কি। প্রকৃতি প্রত্যয় উপসর্গ ভিত্তি বিভক্তি
এগুলো তোমরা আগেই পড়ে এসছো। বিশেষ করে এই যে ব্যাকরণের যে বিষয়টা ক্লাস 9-এ এগুলো তোমরা জেনে এসছো। তো তোমাদেরকে যে প্রত্যয় কাকে বলে সেটা জানতে হবে, যে আমরা শব্দ এবং ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গড়ে তোলে সেই বর্ণ বা বর্ণগুচ্ছকে আমরা প্রত্যয় বলি। এই প্রত্যয়ের উপরে আমার একটা ক্লাস করা আছে, দেখবে তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমাদের সেই প্রত্যয়ের উপরে ক্লাস করা আছে, সেখানে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রকৃতি কি বা কাকে বলে, প্রত্যয় কাকে বলে, উপসর্গ কাকে বলে, উপ মানে আগে, অনু মানে পরে, এইভাবে একটু মনে রাখবে। উপসর্গ কাকে বলে, ভিত্তি কাকে বলে, বিভক্তি কাকে বলে, যে আমরা যখন কারক বিভক্তি করেছি তখন সেই চ্যাপ্টারে আমরা বিভক্তি কাকে বলে বিভক্তির বিষয়টা আমরা জেনে এসেছি। তো এখানে এগুলো একটু জেনে রাখবে, শুধু সংজ্ঞাগত, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, ভিত্তি ও বিভক্তি। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর হচ্ছে আভিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূল কি। অনেক সময় দেয় যে আভিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূল কি বা কাকে বলে। তাহলে কি বললাম, আভিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূল কি বা কাকে বলে সেটা তোমরা জেনে নেবে। তারপর 4 নম্বর আছে সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল। কি বললাম, সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল কি বা কাকে বলে সেটা জেনে নেবে। 4 নম্বর গেল। 5 নম্বর কি আছে, ওই রূপমূলেরই এখানে মিশ্র রূপমূল ও জটিল রূপমূল। তাহলে মিশ্র রূপমূল এবং জটিল রূপমূলের সংজ্ঞা দুটো জেনে নেবে, এবং মিশ্র রূপমূল এবং জটিল রূপমূলের দুটো করে তোমরা সংজ্ঞাও উদাহরণটাও জেনে নেবে। তাহলে সংজ্ঞার পাশাপাশি দুটো উদাহরণগুলো তোমরা বিশেষ করে তোমাদের যে ভাষাতত্ত্ব বা বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাসের বইটা তোমাদের রয়েছে সেই টেক্সট থেকেই উদাহরণটা জানবে। কারণ তোমাদের এই যে উদাহরণগুলো দেওয়া হয় এই টেক্সচুয়ালি উদাহরণ দেয়, এর বাইরে থেকে উদাহরণ দেয় না। তাই বললাম যে মিশ্র রূপমূল ও জটিল রূপমূল কাকে বলে সেটা তোমরা জেনে নেবে। তারপর জোর কলম রূপ, পদদ্বৈত, অনুকার ও অনুকার পদ গঠন কি। তাহলে জোর কলম শব্দ যাকে আমরা বলি রূপ বা শব্দ, পদদ্বৈত যখন একটা শব্দ দুবার ব্যবহার হচ্ছে, অনুকার শব্দ, এই 3টে জেনে নেবে, জোর কলম, পদদ্বৈত, অনুকার পদ গঠন। তারপর আছে সমাস। ক্লাস 10-এ তোমরা সমাস পড়ে এসছো, কিন্তু এখানে সমাসের সেই বিস্তারিত আলোচনা আমাদেরকে করতে হবে না, বা বিস্তারিত আমরা সমাসের উপর সেই আলোচনা আমরা পড়বো না। এখানে আমাদের যে অংশটা দেওয়া আছে, দ্বন্দ্ব সমাস কাকে বলে, ব্যাখ্যামূলক সমাস কি বা ব্যাখ্যামূলক সমাসের মধ্যে কি পড়ছে, আর বর্ণনামূলক সমাসের মধ্যে কি পড়ছে সেটা জেনে নেবে। এবং দেখবে আমার সেই সমাসের উপরেও ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটা যদি দেখে নাও তাহলে এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে, যে সমাস, দ্বন্দ্ব, ব্যাখ্যামূলক সমাস এবং বর্ণনামূলক সমাস, এই 3টে জানলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর একটা আছে দেখো 8 নম্বর, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে, এর উদাহরণ, বিকল্পন কি বা কাকে বলে, আর মুন্ডবাল শব্দ কাকে বলে। যখন আমরা দেখবা যে এই যে আমরা লিখি যে এবিটিএ, তাই তো আমরা লিখছি, আমরা যখন এবিটিএ, এই যে আমরা প্র্যাকটিস করছি এবিটিএ, তাহলে এবিটিএ একটা হচ্ছে সংক্ষেপিত নাম, এক কথায় যে আমরা এবিটিএ এর ফুল ফর্ম যদি হয় অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন, তাহলে অলের এ এলো এখানে, বেঙ্গলের বি, টিচারের টি, অ্যাসোসিয়েশনের এ। তাহলে এই যে প্রত্যেকটা শব্দের যে প্রথম অক্ষর নিয়ে গড়ে উঠলো তখন এটাকে আমরা বলছি মুন্ডবাল শব্দ। তাহলে অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন, হ্যাঁ, বা ডাব্লিউবিটিএ বা ডিএম বা এমপি, এই ধরনের হ্যাঁ যে শব্দগুলো, বা লসাগু গসাগু, তোমরা যারা বিজ্ঞানের ছাত্রের বিষয়টা জানবে যে লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, যে লঘিষ্ঠ সাধারণ যে গুণনীয়ক তার সংখ্যাতে লসাগু, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার সংক্ষেপে আমরা লসাগু এবং গসাগু বলছি। সেগুলোও কিন্তু আমাদের সব মুন্ডবাল শব্দের মধ্যে পড়ে গেল। আর একটা আছে নতুন, দেখবে এখান থেকে একটা সংজ্ঞা থাকেই, নব্য শব্দ প্রয়োগ। এখন যে আমরা শব্দগুলো ব্যবহার করছি, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এই যেগুলো আমরা ব্যবহার করছি, নব্য শব্দ প্রয়োগ, বর্গান্তর কি, আর ক্যানবেরি রূপমূল। তাহলে এখানে আমার 3টে, যে নব্য শব্দ প্রয়োগ, বর্গান্তর ও ক্যানবেরি রূপমূল। তাহলে এখানে রূপতত্ত্বের অধ্যায় থেকে যে এই শর্ট প্রশ্নগুলো দেওয়া থাকলো, আশা করছি এই শর্ট প্রশ্নগুলো করলেই তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন করার দরকার নেই। তাহলে এই গেল আমার রূপতত্ত্বের অধ্যায়। তাহলে রূপতত্ত্বের অধ্যায় থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে। আশা করি তোমাদের সকলের এই প্রশ্নগুলো পড়াই আছে, তবে একবার চোখ বুলিয়ে নেবে, কারণ আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা। তাহলে এই গেল রূপতত্ত্বের অধ্যায়। এবার চলে এসো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকেও গোটা এখানে নম্বরিং ভিত্তিতে দেখো 9খানা প্রশ্ন রাখা আছে, আরও হয়তো 2-1খানা বেশি প্রশ্ন হবে, যা হোক। তাহলে 1 নম্বর প্রশ্ন বলছি বাক্যতত্ত্ব, অর্থাৎ যে বাক্যের যে গঠন,
আমরা ক্লাস 10-এ সেই বাক্যের গঠন পড়ে এসেছি। তোমাদের একটা বাক্য পরিবর্তন যে চ্যাপ্টার ছিল সেখানে আমরা প্রথমেই বলেছি বাক্য কী কী, বাক্য কাকে বলে, বাক্যের শর্তগুলো কী কী, বাক্যের গঠন কী কী। তখন ওখানে দুটো পার্ট তোমরা পড়েছিলে, গঠন অনুসারে বাক্য এবং অর্থ অনুসারে বাক্য, তাই তো? তাহলে গঠন অনুসারে বাক্য, এখানে বলছে বাক্যের গঠন। তাহলে গঠন অনুসারে বাক্যকে 3টে ভাগে ভাগ করা যায়, সরল, জটিল, যৌগিক। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ তোমার যদি এখন বলে যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার, তাহলে 4 প্রকার। ক্লাস 10-এর বইয়ে তোমরা দেখবে ওখানে গঠন অনুসারে বাক্যটা 4 প্রকার করা আছে। হ্যাঁ, তোমার সরল, জটিল, যৌগিক আর মিশ্র। কিন্তু এইচএসের বইয়ে তোমাদের কিন্তু মিশ্র বাক্যটা নেই, তোমাদের আছে সরল, জটিল, যৌগিক 3টে। তাই তোমাদের যদি এমসিকিউ প্রশ্ন পড়ে যে গঠন অনুসারে বাক্য কয় প্রকার বা গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী, যদি এসএ কিউ দেয় বা এমসিকিউ দেয়, এমসিকিউ এর ক্ষেত্রে যেখানে 3 থাকবে সেই 3-এ তোমরা অপশানে টিক দেবে। কি বললাম? এমসিকিউ এর ক্ষেত্রে যেখানে 3 থাকবে 3-এ তোমরা টিক দেবে। আর যদি লিখিত থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, তোমরা লিখে দেবে যে সরল ও জটিল, যৌগিক। আরেকটু ভালো হয় প্রশ্নটার আনসারটা এইভাবে লিখো যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী বা লিখিত অনুযায়ী সেই গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর মাধ্যমিক তোমার সংসদের নিয়ম অনুসারে সেই বাক্যকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে, সরল, জটিল, যৌগিক আর মিশ্র। ক্লিয়ার হয়ে গেল? আর একটা উপাদান দেখবে অনেক সময় এরকম একটা প্রশ্ন পড়ে, তোমরা বইয়ে পেরে থাকবে যে এস ও ভি, এটার অপশন দিয়েছে দেখো। তাহলে এস ও ভি কি? যে আমরা যখন বাংলাতে যখন বলি আমি ভাত খাই, তাই তো? তাহলে আমি ভাত খাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত অবজেক্ট, হ্যাঁ, আর হচ্ছে আমি ভাত খাই, খাইটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বাংলার ক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। ইংরেজিতে কিন্তু ওটা উল্টোটা এটা হয়ে যায়, কারণ ওখানে ইংরেজিতে ক্রিয়াপদটা আগে চলে আসে, আই ইট রাইস, তাই তো? আই ইট রাইস হয়ে যায়। তো এখানে এস ও ভি এটা 3টে হয়। আর এখানে যখন তোমরা দেবে বাংলার ক্ষেত্রে বাক্যের যেটাকে পদক্রম আমরা বলি, সেখানে সাবজেক্ট, অবজেক্ট আর হচ্ছে ভার্ব। ক্লিয়ার হয়ে গেল? আর ইংরেজিতে এখানে কি হয়? ভার্বটা আগে চলে যায়, অবজেক্টটা পরে চলে যায়। তোমরা সকলেই জানো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে বাংলায় যদি তোমাদের পদক্রমের বিষয়টা আসে তাহলে একটু মাথায় কিন্তু মনে রাখবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপর অবজেক্ট হবে, তারপর হচ্ছে তোমার যে ভার্ব, যে আমি ভাত খাই, তাহলে ক্রিয়াটা পরে হচ্ছে, এটাই। তারপরে 2 নম্বর আছে দেখো যে বাক্যের অব্যবহিত উপাদান। তাহলে বাক্যের অব্যবহিত উপাদান কি? বাক্য, পদ, রূপ ও ধ্বনি। তাহলে এই 4টে মনে রাখবা। বাক্যের অব্যবহিত যে উপাদান আছে, বাক্য কাকে বলে, পদ কাকে বলে, রূপ কি, ধ্বনি কি, জেনে রাখবে। যদিও এগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না, তো একটু এক লাইন করে একটু দেখে রাখবে এই 4টে, যে বাক্য, পদ, রূপ ও ধ্বনি। 2 নম্বর গেল। 3 নম্বর দেখো বিশেষ্য জোট বা বিশেষ্য গুচ্ছ। এগুলো তোমরা ওই ক্লাস 9-10-এ পড়ে এসছো। বিশেষ্য জোট বা বিশেষ্য গুচ্ছ কাকে বলে? তারপরে আছে অনুসর্গ বা পরসর্গ বা গুচ্ছ। অনুসর্গের আবার প্রশ্ন দেয়, অনুসর্গের অপর নাম কি? পরসর্গ, এখান থেকে পেয়ে যাবে। তাহলে বিশেষ্য জোট বা বিশেষ্য গুচ্ছ কাকে বলে? অনুসর্গ বা পরসর্গ কাকে বলে? হয়ে গেল। আর একটা আছে ক্রিয়াগুচ্ছ বা ক্রিয়া জোট, যে ক্রিয়া জোট বা ক্রিয়াগুচ্ছ কাকে বলে? এটা প্রশ্ন বা সংজ্ঞাটা তোমরা করে নেবে। আর একটা আছে ক্রিয়া বিশেষণ জোট। দেখো বিশেষ্য জোট বা বিশেষ্য গুচ্ছ, অনুসর্গ বা পরসর্গ, ক্রিয়া জোট বা ক্রিয়াগুচ্ছ, ক্রিয়া বিশেষণ জোট, হ্যাঁ, হয়ে গেল। আর 3টে প্রশ্ন আছে দেখো, অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন কি বা কাকে বলে? অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন কি বা কাকে বলে? এটা পড়ে নেবে। তারপরে আছে অভ্যন্তরীণ ঐক্য, অভ্যন্তরীণ বৈচিত্র্য। এই দুটো সাধারণত তো পড়ে না, তো একটু দিয়ে রাখলাম একটু জাস্ট রিডিং দেওয়ার জন্য। এই দুটো অতটা গুরুত্বপূর্ণ নয়, ধরে রাখো, না পড়ার চান্সই বেশি। অভ্যন্তরীণ ঐক্য আর অভ্যন্তরীণ বৈচিত্র্য। আর একটা সব থেকে অনেক সময় প্রশ্ন দেয়, টেস্ট পেপার তোমরা পেয়ে থাকবে, সংযোজনী ব্যাকরণ কি? নোয়াম চমস্কি যে আবিষ্কার করেছিলেন সংযোজনী ব্যাকরণ কি, এটার সংজ্ঞাটা তোমরা একটু অবশ্যই জেনে নিবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা দেয়। হয়েছে? তাহলে বাক্যতত্ত্বের উপরে আমার এই গেল শর্ট প্রশ্ন। তাহলে এই যে ভাষাতত্ত্বের উপরে এই যে 5টে চ্যাপ্টারে যে শর্ট প্রশ্ন দিলাম, আশা করছি এই শর্ট প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন পড়বে না, একবারে 100%। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়াশোনা পড়ে নাও এবং এগুলো তোমরা একটু রেডি করে নাও। আর পরীক্ষাতে তো আর বেশি দিন নেই। তো যা হোক, আজকের
যে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে, এবং এরপরে আমি কি করব যে তোমার কে বাঁচায় কে বাঁচে বা ভারতবর্ষ দুটো গল্প থেকে আর কিছুটা প্রশ্ন লাস্ট মিনিট আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর তার পাশাপাশি আর একটা ভিডিও তোমাদের জন্য আমি করব, যে যেহেতু বাংলা পরীক্ষা তোমরা দাও, বাংলা পরীক্ষাতে কি হয়, আমাদেরকে প্যারাগ্রাফ চেঞ্জ করতে হয়, আমাদেরকে তোমার মার্জিন টানতে হয়, তারপরে আমাদেরকে কোটেশন লিখতে হয়। তো একটা বাংলা পরীক্ষা যখন দেবে সেই খাতাটা আমরা কীভাবে লিখবো, সেটাকে দাগ না টেনেই যে আমি কোনটা মার্জিন রাখবো, কোনটাকে আমি প্যারাগ্রাফ চেঞ্জ করব, সেই কৌশলটা আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো, সেই খাতা তৈরির কৌশলটা। হ্যাঁ, যে অনেক সময় কি হয় না, আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ি যে এখান থেকে প্যারাগ্রাফ ছাড়বো, একটু সরে যাচ্ছে, একটু যাচ্ছে। তো যা হোক, আমি এমন কৌশলে সেটা দেখিয়ে দেবো, তোমাদের আশা করছি ভালো লাগবে। সেই ক্লাসটাও বা সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশোনা করো, এবং এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ।